জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। ধানমন্ডির প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০। ট্যারেন্ট একাই হামলা চালিয়েছে বলছে পুলিশ। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরল ক্রিকেট দল। আগামীতে নিরাপত্তা নিশ্চিতের পরই খেলোয়াড়দের বিদেশ সফর বললেন প্রধানমন্ত্রী। এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আবারও সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে আশা সরকার প্রধানের, বললেন তারুণ্যের মেধা দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনস্তাদল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন। তবে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্ত মঞ্চ, সংগ্রহশালা, ক্যাফেটেরিয়া, মসজিদ ও বকুলতলা চত্বর এলাকায় শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ। শিশু সমাবেশের জন্য তৈরি হয়েছে মঞ্চ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করতে প্রস্তুতি শেষ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, টুঙ্গিপাড়া আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা, আর সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন পৌঁছবেন এবং সেই সঙ্গে তাদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং সেই সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে এখানে অনুষ্ঠান যা হয়, সেই প্রতি বছরও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখানে আসেন টুঙ্গিপাড়াতে, এই সমাধি কমপ্লেক্সে। বরাবরের মতো এবারও জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় এইখানে এসে পৌঁছাবেন এবং এরপরে শুরুতেই তিনি তার যে মাজারটি রয়েছে বঙ্গবন্ধুর, সেই মাজারে তিনি শ্রদ্ধা জানাবেন, মাজার জিয়ারত করবেন। সেই সাথে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের সিনিয়র যত নেতা আছেন সবাই এসেছেন এখানে, অনেকেই তারা শ্রদ্ধা জানাবেন। এরপরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের যে নেতাকর্মী রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন এবং এই শ্রদ্ধা জানানোর এই বিষয়টা হচ্ছে প্রথম কর্মসূচি। এরপরে দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে শিশু দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং আগামী প্রজন্ম যারা রয়েছে সেই প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক, আহ্বানমূলক এবং অনেক কথা বলবেন, বক্তব্য দেবেন। তো সকাল 10টায় অর্থাৎ আর কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধি কমপ্লেক্সে উপস্থিত হবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার খবরাখবর। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মারুফ রেজা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবেও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতার প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করা। বঙ্গবন্ধুকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্নের বাস্তবায়ন করে যেতে পারেন। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে। আমাদের লক্ষ্য আছে যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে, সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে, যাতে এই
জাতির পিতা জন্মশত বার্ষিকীটাকে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা যায়। এদিকে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাত ১২টা ১ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার সহ সাংবাদিক নেতারা। পরে মুক্তিযুদ্ধে চেতনা সাংবাদিক ফোরামের পক্ষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু এমন একজন যার নামের সাথে মিশে আছে বাংলাদেশের জন্মের ইতিহাস, যার জন্ম না হলে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তিনি বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদূত। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আতিকা রহমানের রিপোর্ট। মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশে নয়, শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন। ১৯২০ সালের ১৭ মার্চ শেখ মুজিব গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফর রহমান ও মা সায়রা খাতুন তাকে ডাকতেন খোকা নামে। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকা নামের শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালির মুক্তির দিশারি, বাংলার অবিসংবাদিত নেতা। উনি যখন বাড়িতে যেতেন তখন বাড়িতে বা ওই এলাকায় একটা বিরাট সাড়া পড়ে যেত। আর এলাকার লোকজন দেখতে আসতো, ছুটে আসতো। বঙ্গবন্ধু যে ছোটবেলার থেকেই যে দয়ালু, এটার প্রমাণ করে ওইটাই, যে ঘরে ঘরে যে দিয়ে আসতো। আবার একবার গোলা ঘর খুলে ধান বিলায় দিয়ে দিল। আবার দেখছি অনেক সময় আমরা হয়তো ওনার সাথে ঘুরে বেড়াতে, যদি দেখতো যে কোনো বুড়া লোক শীতের সময় কষ্ট পাচ্ছে, তার গায়ে চাদর নাই, হয়তো সে একটা শার্ট গায়ে দিয়ে রয়েছে বা একটা, উনি কিন্তু ওই ওনার চাদরটা খুলেই তারে দিয়ে দিত। বঙ্গবন্ধুর ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান পেরিয়ে ১৯৭০ সালে নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত হন। দেশের ক্রান্তি লগ্নে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছর সুযোগ পেয়েছিলেন। তার মধ্যেই তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্ব, বঙ্গবন্ধুর শোষিত শাসিত মানুষের কণ্ঠ, এই সমস্ত কারণেই কিন্তু তারা ভয় পাইছে যে বঙ্গবন্ধু একদিন হয়তো বিশ্ব নেতা হবে। সেই টের পেয়েই কিন্তু তারা বঙ্গবন্ধুকে মারছে। উনি অল্প সময়ের মধ্যে একটা কনস্টিটিউশন করছে। বঙ্গবন্ধু এত কিছু আরম্ভ করছিলেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এটা করতে নেত্রীর এত সময় লাগতেছে। এটা ওনার কিন্তু দূরদর্শিতা কিন্তু আপনি এখানেই দেখতে পারেন। যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন এদেশের মানুষের মনে সমুজ্জ্বল থাকবে বঙ্গবন্ধুর আত্মত্যাগ। তার আদর্শ চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ আমার বাংলাদেশ। আতিকা রহমান, RTV, ঢাকা। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ২ মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। আহত আছেন আরও প্রায় অর্ধশত, যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আছেন পাকিস্তান, ভারত, মিশর ও অন্যান্য দেশের নাগরিক। পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট একাই হামলা চালিয়েছে। তবে আটক বাকি ৩ জন হামলায় অংশ নিয়েছেন কিনা সেটি নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আল নূর ও লিনউড মসজিদে হামলায় নিহতদের শনাক্ত ও দাফন প্রক্রিয়া শেষ করতে কাজ চলছে বলেও জানান তিনি। বুশ জানান, ধর্মীয় ও সাংস্কৃতিক বিবেচনায় তাদেরকে কাজ করতে হচ্ছে। এদিকে হামলায় হতাহতদের জন্য স্মরণ সভা করেছে নিউজিল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে হতাহতদের জন্য প্রার্থনা করা হয়। সারা রাত ঘুমাতে পারেননি মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ড থেকে ফিরে বিমানবন্দরে ক্রাইস্ট চার্চ হামলায় আতঙ্কিত বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক এমনটা জানিয়েছেন সাংবাদিকদের। আতঙ্ক কাটিয়ে উঠতে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আরও জানাচ্ছেন মমিন রোহন। এখনো ভীতিকর পরিস্থিতি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ডে। থমথমে অবস্থা পুরো ক্রাইস্ট চার্চ জুড়ে।
মসজিদে বন্দুক হামলার ঘটনায় বাতিল করা হয় তৃতীয় টেস্ট। দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হয় মাহমুদুল্লাহ তামিমদের। বিমানবন্দরে ছুটে যান বিসিবির শীর্ষ কর্তারা। অন্য সময়ের চেয়ে দেখা গেল শক্ত নিরাপত্তা বলয়। তবে এসব কিছু এত সহসায় দূর করতে পারছে না ক্রিকেটারদের ক্রাইস্ট চার্চ আতঙ্ক। আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর মানে এটা মানে ডিসক্রাইব করার মতো না। যখন এই ঘটনাটা অ্যাকচুয়ালি আর কি, এই ঘটনাটা তো খুবই আনএক্সপেক্টেড। দেশবাসীর কাছে সবার কাছেই দোয়া থাকবে যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। বাংলাদেশ দল দুর্বিষহ দুশ্চিন্তার এক রাত কাটিয়েছে নিউজিল্যান্ডে, তারপর আবার লম্বা সময়ের ভ্রমণ ক্লান্তি। আর ঘটনার সময় নিরাপত্তা কর্মীহীন দলটার অল্পের জন্য রক্ষা পাওয়ার দুঃসহ স্মৃতি যেন বারবার বুক কাঁপিয়ে দিচ্ছে ক্রিকেটারদের। এমন অবস্থা কাটিয়ে উঠতে পরিবারের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটানোর পরামর্শ বিসিবি সভাপতির। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজেই আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করতে না, ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমরা আছি, আমাদের সাথে যখন যদি কারো কোনো সহযোগিতা লাগে তাহলে তো আমরা আছি। আগামীতে যে কোনো সফরে নিশ্চিত হবে টাইগারদের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে ক্রাইস্ট চার্চের বাজে স্মৃতি ভুলে দ্রুত মাঠে ফিরবেন ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা সকলের। মমিন রোহন, RTV, ঢাকা। ভবিষ্যতে বিদেশ সফরের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের ঘটনায় বিশ্ব নেতারা কার্যকর ব্যবস্থা নেবেন বলেও আশা করেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে গণভবন থেকে কাজপুর দ্বিতীয় সেতু সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। শুক্রবার নিউজিল্যান্ডে জুমার নামাজের আগে মসজিদে সন্ত্রাসী হামলার সময় সৌভাগ্যক্রমে রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে ক্রিকেট দলের বিদেশ সফরে আরও সতর্ক হওয়ার কথাও জানান তিনি। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। এটুকু আশা করবো যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় কাজপুর সেতু, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতু ও লতিফপুর রেলওয়ে ওভারপাস গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়নের মাধ্যমে সড়কে যাত্রী দুর্ভোগ কমবে বলে আশা সরকার প্রধানের। এত অ্যাক্সিডেন্ট হয়, এত কিছু ঘটনা ঘটে, তারপর কেন যেন মানুষের ধৈর্যের খুব অভাব, যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যে রাস্তাটা পার হবে বা ফুট ওভারব্রিজ অথবা আন্ডারপাস দিয়ে যাতায়াত করবে, সেটা কেউ করতে চান না। আরেকটা বিষয় আমি ড্রাইভারদের বলবো যে তারাও গাড়ি চালানোর সময় একটা অশুভ প্রতিযোগিতা রাস্তায় করে। এই অশুভ প্রতিযোগিতার ফলেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরলে উদ্বোধন করা সেতু সরজমিনে পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। তরুণদের মধ্য থেকে ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে বের করার জন্যই ডাকসু নির্বাচন, আর এর মধ্য দিয়ে দেশে আবারও সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি। এ সময় চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ডাকসুর নতুন নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। শরীয়ত খানের রিপোর্ট। নির্বাচিত হওয়ার পঞ্চম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান নবনির্বাচিত ডাকসু ও হল কমিটির নেতারা। অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন হল কমিটির নতুন নেতৃবৃন্দ। শহীদ খান খাদিম ভবন নামের একটি ভবন রয়েছে, যেখানে 600 শিক্ষার্থী বসবাস করে এবং এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আশপাশ দিয়ে কোনো গাড়ি গেলেও এই ভবনটি কাঁপাকাঁপি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে
পড়াশোনার মান সৃষ্টি করা হোক। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রাণ ডাকসু কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন নবনির্বাচিত ভিপি নুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয়নি, সবসময় ন্যায়ের পক্ষে ছিল, দেশের মঙ্গলের জন্য ছিল। তার সকল মঙ্গলজনক কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থাকবে এবং আমরা এই ডাকসুর যে নবনির্বাচিত নেতৃবৃন্দ রয়েছি আমরা তার সেই কাজকে এগিয়ে নিতে আরও সহযোগিতা করব। নির্বাচনে হেরে গেলেও ছাত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পরাজিত প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমার আহ্বান যে আপনারা সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে তাদের যে মতামত, তাদের যে চাওয়া পাওয়া সেগুলো আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। পরে প্রধানমন্ত্রী ডাকসু ও হল শাখার নবনির্বাচিত নেতাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন আন্দোলনে সুযোগ সন্ধানীদের বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। আজকে তোমরা নির্বাচিত হয়ে যারা এসেছো, মনে রাখবে তোমরা এক একটা নেতা হিসেবে নির্বাচিত হয়েছো। সেখানে নেতা হিসেবে তুমি কতটুকু তোমার ছাত্র সমাজকে দিতে পারবে, আর ভবিষ্যৎ বাংলাদেশকে তোমরা কি দেবে, কিভাবে নেতৃত্ব দেবে, তোমাদের সেই শিক্ষা গ্রহণের সময় কিন্তু এটা। গেল 28 বছর ডাকসু নির্বাচন না হওয়ার জন্য বিএনপিকে দায়ী করেন বঙ্গবন্ধু কন্যা। ডাকসু নির্বাচনের পর আমাদের ছাত্রদের উপরে ওই ছাত্র দলের নেতারা যেভাবে আক্রমণ করেছিল এবং মারপিট করেছিল সে কথাটাও আমাদের মনে রাখা উচিত। এবং অনবরত তারা যেভাবে নির্যাতন করেছে এবং তাদের এবং এরপরে আবার তারা নিজেরা গোলাগুলি করেছে, তার মধ্যে নিজেদের মারা গেছে। এরকম ঘটনার পরেই কিন্তু এই বিএনপির আমল থেকে পুরো ডাকসু নির্বাচন সম্পূর্ণ বন্ধ ছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সাহস থাকা ভালো, কিন্তু পরিবেশটা সম্পর্কেও সচেতন থাকতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল 18 মার্চ। সেই জন্য শনিবার মধ্যরাত 12টায় শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার কাজ। একই সঙ্গে 72 ঘন্টার জন্য বন্ধ করা হচ্ছে মোটরসাইকেল চলাচল। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। আগামীকাল 116 উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক আসাদুল হক জানিয়েছেন, 18 মার্চ 129 উপজেলায় ভোট গ্রহণের তফসিল দেওয়া হয়েছিল, কিন্তু গোপালগঞ্জের 5টি উপজেলার ভোট 24 মার্চ তৃতীয় ধাপে, দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে 31 মার্চ ও গোবিন্দগঞ্জ উপজেলা ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া 6টি উপজেলায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই 18 মার্চ ভোট গ্রহণ হবে 116 উপজেলায়। দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে 23 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে বেঙ্গল মাল্টিমিডিয়া পরিচালিত ব্লকবাস্টার হিট মুভি যদি একদিন। বাবা মেয়ের শাশ্বত সম্পর্ক আর তাহসান শ্রাবন্তীর রসায়ন দেখতে সপরিবারে হলে আসছেন বিশিষ্টজনরা ছাড়াও সব শ্রেণী পেশার মানুষ। এদিকে দর্শকদের অনুরোধের প্রেক্ষিতে সিনেমাটি দেখানোর সময় আরও 1 সপ্তাহ বাড়াতে হয়েছে কর্তৃপক্ষকে। সিলেট প্রতিনিধি হোসেন আহমদ সুজাদের তথ্য ছবিতে জানাচ্ছেন অফি ইসলাম। গেল 1 সপ্তাহ আগে সিলেটের নন্দিতা সিনেমা হলে মুক্তি পায় পারিবারিক গল্পের ছবি যদি একদিন। এদিকে সময় যত গড়াচ্ছে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের। দেশের সিঙ্গিং সেন্সেশন তাহসান আর কলকাতার হার্টথ্রব নায়িকা শ্রাবন্তীর অভিনয় দেখতে হলগুলোতে ভিড় করছেন তারা। তাহসান ভাইয়ের যে অভিনয়টা অসাধারণ লেগেছে। আর এরকম সিনেমা আমার 26 বছর আমি দেখি না, আমার কাছে খুবই ভালো লাগছে। অভিনেতা অভিনেত্রী ছবি, তাদের অভিনয় অনেক সুন্দর ছিল, ছবির গল্প চমৎকার ছিল। তারা বলছেন বাংলা সিনেমার খরার দিনে যদি একদিন ঠিক যেন এক পশলা বৃষ্টির মতো। সিনেমাটা আসলে আমি দেখেছি, এর আগেও একবার দেখেছিলাম, আজকে দ্বিতীয়বারের মতো দেখলাম। বিগত 2 বছরের মাঝে ইলা কোনো ছবি আইছে না সিলেট হলের মাঝে। যদি একদিন মুভির মেসেজটি অসাধারণ ছিল, বা সবকিছু স্যাক্রিফাইস, ফ্রেন্ডশিপ অনবদ্য। সাধারণ দর্শক ছাড়াও সিলেটের নন্দিতা হলে ভিন্ন ধারার সিনেমাটি দেখতে আসছেন বিশিষ্টজনরা। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ সিনেমাটি তৈরি করার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর সাংবাদিকদের মতে এই ছবির হাত ধরে বাংলা সিনেমার সুদিন ফিরবে। RTV চ্যানেল যে
সিনেমা নির্মাণের প্রতি এগিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের একটা শুভ উদ্যোগ আমি বলবো। এই যে জরাজীর্ণ অবস্থা চলচ্চিত্র জগতে চলছে, সেটা নিশ্চিন্তভাবে আমি বলতে পারি যে এটা উন্নত হবে। এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন বাবা মেয়ের ভালোবাসায় চোখ ভিজে গেছে তাদের। সিনেমাটা ট্রেইলার দেখেছি, দেখেই বুঝেছিলাম অনেক ভালো হবে, তো খুবই এনজয় করলাম, অনেক ভালো লাগলো। এই যে আমাদের সুস্থ ধারার যে একটা সিনেমা বিভিন্ন জায়গায় আমরা উপভোগ করতে পারছি, বিশেষ করে তাই আমি RTVকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। ছোট মায়ের কান্না দেখে আমার আবেগে মনটা ভরে গেছে। এই সিনেমাটা দেখে আমার কাছে মনে হলো সপরিবারে এসে দেখার মতো একটা সিনেমা। অন্যদিকে দর্শকদের চাহিদার কারণে সিনেমাটি আরও 1 সপ্তাহ বেশি চালানোর ঘোষণা দিয়েছে নন্দিতা সিনেমা হল। সেল রিপোর্ট খুব ভালো, এই জন্য আমরা আগামী সপ্তাহ এই হলে কন্টিনিউ করব। অভি ইসলাম, টিভি। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেটাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। জাতির জনকের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50। ট্যারেন্ট একাই হামলা চালিয়েছে বলছে পুলিশ। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরল ক্রিকেট দল। আগামীতে নিরাপত্তা নিশ্চিতের পর খেলোয়াড়দের বিদেশ সফর, বললেন প্রধানমন্ত্রী। এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আবারও সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে আশা সরকার প্রধানের, বললেন তারুণ্যের মেধা দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।